সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের গাড়িতে জ্বালানি ব্যবহারের নীতি বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে তিনি সই করেন। এই পদক্ষেপকে দেশের ভোক্তা এবং গাড়ি শিল্পের জন্য বড় বিজয় হিসেবে অভিহিত করে ট্রাম্প দাবি করেন, এখন থেকে গাড়ি কিনতে কমপক্ষে $1000 সাশ্রয়ের পাশাপাশি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে পরিবেশবাদীরা যুক্তি দিচ্ছেন, এই মান শিথিল হলে দূষণ এবং জ্বালানিতে গ্রাহকদের খরচ আরও বাড়বে। নাগরিকদের গাড়ি কেনা সাশ্রয়ী করা ও দেশীয় অটো শিল্পে নতুন কর্মসংস্থান তৈরি করতে উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বাইডেন প্রশাসনের পুরনো নিয়ম নীতি বাতিল করে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। ট্রাম্প বলেন, বাইডেনের ক্যাফে স্ট্যান্ডার্ডসের কারণে জ্বালানি গাড়ির দাম বেড়ে যায় 25%-এরও বেশি। অন্যদিকে চাহিদা বাড়তে থাকে ইলেকট্রিক গাড়িগুলোর। তার প্রশাসন এই বিধিগুলো বাতিল করায় এখন থেকে জ্বালানি চালিত নতুন গাড়ি কেনার ক্ষেত্রে কমপক্ষে $1000 সাশ্রয় করতে পারবেন ভোক্তারা। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি উল্লেখ করেন, পুরনো মানদণ্ড পূরণ করতে গিয়ে গাড়ির দাম বাড়াতে বাধ্য হয়েছিল কোম্পানিগুলো। ট্রাম্প জোর দিয়ে বলেন, এই নীতির কারণে আমেরিকান অটোমোবাইল শিল্পে $70 বিলিয়ন বেশি বিনিয়োগ আসছে। এর মধ্যে ফোর্ড $5 বিলিয়ন বিনিয়োগ করবে এবং 4000 নতুন চাকরি তৈরি করবে। অন্যদিকে স্টেলান্টিস $13 বিলিয়ন বিনিয়োগের পাশাপাশি 5000 অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করবে। এছাড়াও বাজারে গাড়ির বিকল্প বাড়াতে জাপান ও সাউথ কোরিয়ার মতো দেশে প্রচলিত ছোট ও জ্বালানি সাশ্রয়ী গাড়িগুলোর উৎপাদন দ্রুত আমেরিকায় অনুমোদনের নির্দেশ দেন ট্রাম্প। নতুন আইনের অংশ হিসেবে গাড়ি কেনার জন্য নেওয়া ঋণের সুদের ওপর কর ছাড়ের সুবিধাও দেওয়া হচ্ছে। যদিও পরিবেশবিদরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ পরিবেশগত মানদণ্ডের সাথে আপোস করে অর্থনৈতিক সুবিধা ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব আরোপ করেছে। ব্যক্তিগত মোবাইল ফোনে সিগন্যাল অ্যাপ ব্যবহার করে ইয়েমেনে হামলার পরিকল্পনা পরিবার ও কয়েকজন সহকর্মীকে জানিয়েছিলেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। এতে করে তিনি সেনা সদস্যদের জীবন হুমকির মুখে ফেলেন। বুধবার পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। একই সঙ্গে সিগন্যাল অ্যাপ ব্যবহারে স্পর্শকাতর সামরিক তথ্য প্রকাশের অভিযোগ তদন্তে দায়িত্বপ্রাপ্তদের প্রশ্নের উত্তর দিতেও হেগসেথ অস্বীকৃতি জানিয়েছেন বলে প্রতিবেদন উল্লেখ করা হয়। সেনাবাহিনীর এমন স্পর্শকাতর তথ্য সিগন্যাল অ্যাপে অন্যদের সঙ্গে আলোচনার খবরে হেগসেথের কঠোর সমালোচনা করেন দ্বিদলীয় আইন প্রণেতারা। ক্যারিবিয়ান সাগরে মাদকবাহী নৌযানে হামলা ও আরোহীদের হত্যার নির্দেশ দেয়া নিয়ে চাপের মুখে ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। এমন সময় নতুন করে আবারও সমালোচনার কবলে পড়লেন তিনি। গত মার্চে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা ব্যক্তিগত মোবাইল ফোনে সিগন্যাল চ্যাট অ্যাপ ব্যবহার করে ক্যাবিনেটের কয়েকজন সদস্য ও স্ত্রীকে জানিয়েছিলেন হেগসেথ। দ্য আটলান্টিকের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ তদন্তের পর বুধবার প্রতিবেদন জমা দিয়েছে পেন্টাগনের তদন্ত কমিটি। এতে হেগসেথের বিরুদ্ধে স্পর্শকাতর সামরিক তথ্য প্রকাশের প্রমাণ পাওয়া গেছে, যা সেনা সদস্যদের জীবন হুমকিতে ফেলে দেওয়ার আশঙ্কা তৈরি করেছিল বলে দাবি করেছেন পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেল। এই খবরে ওয়ার সেক্রেটারির কঠোর সমালোচনা করেছেন অ্যারিজোনার ডেমোক্রেটিক সেনেটর রুবেন গায়েগো। তিনি বলেন, সামরিক হামলার লক্ষ্যবস্তু, সময় ও পরিকল্পনা ফাঁস হলে ওই মিশনে থাকা সেনা সদস্যদের প্রাণনাশের হুমকি তৈরি হয়। টিভি উপস্থাপক যখন ডিফেন্স সেক্রেটারির দায়িত্ব পালন করেন তখন এমনটা হওয়া স্বাভাবিক বলে মনে করেন সেনেটর গায়েগো। রোড আইল্যান্ডের ডেমোক্রেটিক সেনেটর জ্যাক রিড বলেছেন, সিগন্যাল চ্যাট ব্যবহার করে সামরিক তথ্য ফাঁসের অভিযোগে হেগসেথের বিরুদ্ধে পেন্টাগনের তদন্ত খুবই দুর্বল। তবে ওয়ার সেক্রেটারি প্রমাণ করেছেন যে তিনি এই দায়িত্ব নেয়ার যোগ্যতা রাখেন না। স্পর্শকাতর সামরিক তথ্য প্রকাশের জন্য পিট হেগসেথকে ডিফেন্স সেক্রেটারি হিসেবে অযোগ্য আখ্যায়িত করেছেন অ্যারিজোনার ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি। হেগসেথের এমন আচরণকে বেপরোয়া আখ্যায়িত করেছেন টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল। দায়িত্ববান কর্মকর্তাদের এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড বন্ধ করে আরো নিরাপদ উপায়ে সামরিক তথ্য আদান প্রদান নিশ্চিত করতে কংগ্রেসকে আরো কঠোর নজরদারি করার আহ্বান জানান তিনি। টেক্সাসের ডেমোক্রেটিক হাউস সদস্য হেনরি কুয়েলার এবং তার স্ত্রী ইমেলজা কুয়েলারকে পূর্ণ ও নিঃশর্ত ক্ষমা করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আনা ঘুষের মামলা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাচ্ছে। বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই মামলা ছিল বাড়াবাড়ি ও ভুল।
এর জন্য কংগ্রেসম্যান কুয়েলার প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে কুয়েলার জানান তিনি ডেমোক্রেটিক পার্টির সাথেই আছেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান হেনরি কুয়েলারকে ক্ষমা করার ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই মামলাটি তার কাছে আনা উচিত হয়নি। হেনরি কুয়েলার বহু বছর ধরে আমেরিকার সেবা করেছেন এবং তিনি ও তার স্ত্রী অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছেন। He's a respected person. He was treated very badly because he said that people should not be allowed to pour into our country. প্রেসিডেন্ট বলেন তিনি তাদের পূর্ণ ও নিঃশর্ত ক্ষমা দিচ্ছেন যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাদের সম্মান ও সুনাম পুনরুদ্ধার করছে তার প্রশাসন। What happened is he got indicted for speaking the truth, and his wife got indicted, Imelda. ট্রাম্প আরও বলেন, কুয়েলার এমন একজন ডেমোক্র্যাট যিনি সীমান্ত সুরক্ষা, পরিবার এবং আমেরিকার শক্তি এসব বিষয়ে রিপাবলিকানদের সঙ্গে কাজ করেছেন। Put him in jail for the rest of his life, but the wife could just sit home and cry, or she'll find a new man. You know? A lot of times they find a new man that makes them much happier. In fact, a lot of times they like that man better than the one that's in jail. গত বছর কুয়েলার ও তার স্ত্রীকে প্রায় $600,000 ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযোগ ছিল আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত এক জ্বালানি কোম্পানি এবং মেক্সিকো ভিত্তিক একটি অজ্ঞাত ব্যাংকের স্বার্থ রক্ষায় রাজনৈতিক প্রভাব ব্যবহার করার বিনিময়ে তারা এই অর্থ গ্রহণ করেন। কুয়েলার শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর কুয়েলার নিজের বক্তব্যে স্বস্তি জানিয়েছেন। তিনি বলেন, তিনি ও তার স্ত্রী প্রথম দিন থেকেই বলছেন তারা নির্দোষ। তারা সততার সঙ্গে জীবন কাটিয়েছেন আর সত্য জানার কারণেই তারা লড়াই চালিয়ে গেছেন। এই ক্ষমা একটি যন্ত্রণাদায়ক অধ্যায়ের ইতি টানল, কিন্তু একই সঙ্গে এই মামলাটি কিভাবে এবং কেন চালানো হলো তা নিয়ে গুরুতর প্রশ্ন রেখে গেল। তিনি তার ডিস্ট্রিক্টের ভোটারদের ধন্যবাদ জানান এবং বলেন তিনি তার কাজ চালিয়ে যাবেন। 2004 সালে প্রথমবার নির্বাচিত হওয়া কুয়েলার ডেমোক্রেটদের মধ্যে একজন মধ্যমপন্থী নেতা হিসেবে পরিচিত। সীমান্ত সুরক্ষা ও অভিবাসন নীতি নিয়ে তিনি প্রায়ই পার্টির প্রোগ্রেসিভ অংশের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন এবং বেশ কয়েকটি চ্যালেঞ্জেরও মোকাবেলা করেছেন। The yeas are 245, the nays are 182. The joint resolution is passed without objection. The motion reconsidered is laid on the table. রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ক্ষমা ডেমোক্রেটদের অভ্যন্তরীণ বিতর্ক, বিশেষ করে নৈতিকতা, প্রসিকিউটরদের ক্ষমতা ও মধ্যমপন্থী বনাম প্রোগ্রেসিভ মতপার্থক্য নতুন করে আলোচনায় আনবে। There is technology that works for the military. And if it works for the military, we can certainly use it on the border. Personnel, technology, we just got to look at the right way of securing the border. I want to work with you. হোয়াইট হাউস এখনো জানায়নি ডিপার্টমেন্ট অব জাস্টিস এই তদন্ত পুনরায় পর্যালোচনা করবে কিনা। তবে প্রেসিডেন্টের ক্ষমা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই মামলাটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং কুয়েলার এখন ওয়াশিংটনে তার কার্যক্রমে পুরোপুরি ফিরে যেতে পারবেন। ভেনেজুয়েলার উপর চাপ বাড়াতে পুয়ের্তো রিকোতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে পেন্টাগন। এরই মধ্যে সেখানে থাকা একটি বন্ধ সেনা ঘাঁটি পুনরায় চালু করে 5,000 সেনা ও আধুনিক যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এদিকে আমেরিকার সাথে উত্তেজনার মাঝে অ্যারিজোনা থেকে একটি বিমানে 266 জন অভিবাসী ভেনেজুয়েলায় পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গেল। এ সময় তিনি জোর দিয়ে বলেন, দেশের আকাশসীমার উপর তাদের পূর্ণ সার্বভৌমত্ব বজায় রয়েছে। ভেনেজুয়েলার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে পুয়ের্তো রিকো ও ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা। সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে নৌবাহিনীর বিশালাকার জাহাজ, হেলিকপ্টার এবং প্রায় 15,000 সেনা মোতায়েন করা হয়েছে, যার মধ্যে 5,000 সেনা সরাসরি পুয়ের্তো রিকোতে অবস্থান করছে। এছাড়াও 2004 সালে বন্ধ হয়ে যাওয়া সাবেক রুজভেল্ট রোডস নেভাল স্টেশনটি পুনরায় চালু করা হয়েছে। ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র 500 মাইল দূরে অবস্থিত এই সেনাঘাঁটিতে মোতায়েন করা হয়েছে F-35B স্টেলথ ফাইটার জেট ও মেরিন কর্পস হেলিকপ্টার। ওয়াশিংটন এই বিশাল সামরিক সমাবেশকে মূলত মাদক বিরোধী অভিযান হিসেবে দাবি করলেও এর বিশালতা ও যুদ্ধাস্ত্রের ধরন বৃহত্তর সামরিক অভিযানের প্রস্তুতিকেই ইঙ্গিত করছে। যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন এবং MQ-9 রিপার ড্রোন সহ পুরো সেনাবহরের প্রায় 14% আধুনিক সমরাস্ত্র ও গ্লোবাল কমব্যাট ফ্লিট পাঠানো হয়েছে এই অঞ্চলে। পুয়ের্তো
পুয়ের্তো আশপাশে এই সামরিক মহড়া সেখানকার জনগণের মধ্যে এক নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও দেশের আকাশসীমার ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্ব বজায় রয়েছে বলে পাল্টা দাবি করেছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। আন্তর্জাতিক আইন অনুসারে কোন শক্তি ভেনেজুয়েলার জনগণ ও সরকারের কাছ থেকে তার ভূখণ্ডের ওপর থেকে সার্বভৌমত্ব কেড়ে নিতে পারে না। আমেরিকান, ভেনেজুয়েলান, কলম্বিয়ান ও পানামিয়ান এয়ারলাইন্সগুলো স্বাভাবিকভাবেই তাদের ফ্লাইট পরিচালনা করছে। আমেরিকার সাথে উত্তেজনার মাঝেই অ্যারিজোনার ফনিক্স থেকে আসা একটি বিমান কারাকাসের কাছে লা গুয়াইরায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। 2 দিন আগে ইউএস ভিত্তিক ইস্টার্ন এয়ারলাইন্সটি অবতরণের জন্য ভেনেজুয়েলার বিমান কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছিল। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সঙ্গে সঙ্গে ন্যাশনাল সিভিল এরোনটিক্স ইনস্টিটিউটের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদন দেন। এর ফলে স্বেচ্ছায় ফেরত আসা অভিবাসীদের নিয়ে বিমানটি ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করে সিমন বলিভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে সক্ষম হয়। পররাষ্ট্রমন্ত্রী গিল আরো জানান, কনভিয়াসা এবং এই বাণিজ্যিক বিমান মিলিয়ে মোট 570 জন অভিবাসী ভেনেজুয়েলায় ফিরে এসেছেন, যার মধ্যে 140 জনেরও বেশি শিশু রয়েছে। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি আরও 3 বছর বাড়াতে সেনেটে প্রস্তাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সিনেট মাইনরিটি লিডার চাক শুমার। বুধবার ক্যাপিটল হিলে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় দেশের মানুষের স্বার্থের পক্ষে অবস্থান নিতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে বরাদ্দ নিশ্চিতে ডেমোক্র্যাটরা বদ্ধপরিকর বলে জানান হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস। অন্যদিকে নো ট্যাক্সেস অন হেলথ কেয়ার অ্যাক্ট নামে একটি বিলের প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান সেনেটর জশ হাউলি। ওবামা কেয়ার নামে পরিচিত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি আরও 3 বছর বাড়ানোর প্রস্তাব আনতে যাচ্ছেন ডেমোক্রেটিক সেনেটররা। আগামী সপ্তাহে এই বিষয়ক একটি প্রস্তাব সেনেটে তোলা হবে বলে জানিয়েছে এবিসি নিউজ। সেনেট মেজরিটি লিডার জন থুনের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ডেমোক্রেটরাই এখন ঠিক করছেন কোন প্রস্তাবে ভোট দেবে সেনেট। আগামী 11ই ডিসেম্বর সেনেটে এই ভোট হওয়ার কথা। যদিও এক সাক্ষাৎকারে জন থুন বলেছেন ওবামা কেয়ারে আরও 3 বছর ভর্তুকি দেওয়ার প্রস্তাব সেনেটে মুখ থুবড়ে পড়বে। এদিকে দেশের বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে রিপাবলিকান আইন প্রণেতারা কোনো ধরনের সমঝোতায় আসতে চাইছেন না বলে অভিযোগ করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। দেশের মানুষের স্বার্থের পক্ষে অবস্থান নিতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী সপ্তাহেই রিপাবলিকান সহকর্মীদের প্রমাণ দিতে হবে তারা দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে গুরুত্ব দেন কিনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে শুমার বলেন, ট্রাম্পের মতো বিলিয়নিয়ারের পক্ষে দেশের মানুষের কষ্ট অনুধাবন করা সম্ভব নয়। ট্রাম্পের অন্ধভক্ত রিপাবলিকান আইন প্রণেতারা দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারছেন না জানিয়ে তিনি বলেন, ডেমোক্রেটরা দেশের মানুষের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে তাদের লড়াই চালিয়ে যাবেন। শুমারের সাথে যৌথ সংবাদ সম্মেলনে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস বলেন, বিগ বিউটিফুল বিলের মাধ্যমে ট্রাম্প প্রশাসন দেশের মানুষের মেডিকেয়ার সুবিধায় বড় ধরনের কাটছাট করেছে। রিপাবলিকান সহকর্মীরা এসব জেনেও ট্রাম্পের পক্ষে সাফাই গিয়েছেন, যা ভোটারদের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলেও জানান তিনি। জেফরিস আরও জানান, ডেমোক্রেটিক আইন প্রণেতারা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে বরাদ্দ নিশ্চিতে বদ্ধপরিকর। মাত্র 4 জন রিপাবলিকান কংগ্রেস সদস্যের অনুমতি পেলেই দেশের স্বাস্থ্যসেবা খাতে বিপর্যয় আপাতত ঠেকিয়ে দেওয়া সম্ভব বলেও জানান তিনি। এদিকে দেশের স্বাস্থ্যসেবা খাতে ব্যয় যে হারে বাড়ছে তাতে বিপর্যস্ত হয়ে পড়ছে সাধারণ পরিবারগুলো। এই পরিস্থিতিতে নতুন আইন প্রণয়নের ঘোষণা দিলেন রিপাবলিকান সিনেটর জশ হাউলি। তার প্রস্তাবিত বিলের নাম নো ট্যাক্সেস অন হেলথ কেয়ার অ্যাক্ট। সেনেটর হাউলি বলেন, গত কয়েক বছরে চিকিৎসার ব্যয় লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় জীবনযাত্রার মান বজায় রাখতেই হিমশিম খাচ্ছে দেশের মানুষ। তার প্রস্তাব দেশের মানুষকে স্বস্তি দেবে বলেও আশা জানান তিনি। এদিকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ডক্টর ইজেকিয়েল ইমানুয়েলের সাম্প্রতিক প্রস্তাবগুলো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে ডক্টর ইমানুয়েল দেশের স্বাস্থ্য ব্যবস্থা স্থিতিশীল করতে 5টি সমাধান তুলে ধরেন। তবে তার সমালোচকরা বলছেন, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো ভুল তিনি আবারও করেছেন। এ বিষয়ে এমএস নাওকে ইমানুয়েল বলেন, দেশের মানুষ স্বাস্থ্যসেবা খাতে পরিবর্তন চাইলেও কংগ্রেস সদস্যদের মধ্যে অনেকেই তা চান না। সোমালি সম্প্রদায়ের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে বর্ণবাদী এবং ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কংগ্রেসম্যান ইলহান ওমার। বুধবার ক্যাপিটল হিলে সাংবাদিকদের তিনি বলেন, তার এবং সোমালিদের প্রতি প্রেসিডেন্ট অত্যাধিক মনোযোগ দেখাচ্ছেন, যা ভীতিকর। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইলহান ওমার চাইলে নিজের দেশ সোমালিয়ায় ফিরে যেতে পারেন। প্রেসিডেন্টের মন্তব্যের পর মিনেসোটার সোমালি কমিউনিটি ক্ষোভ জানিয়েছে।
মিনেসোটার 5th ডিস্ট্রিক্টের কংগ্রেস সদস্য ইলহান ওমার তার ক্যাপিটল অফিসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং ট্রাম্পের আক্রমণ নিয়ে সরাসরি কথা বলেন। তিনি স্মরণ করেন এর আগে প্রেসিডেন্ট আফ্রিকান দেশগুলোকে নিয়ে আপত্তিকর কথা বলেছিলেন। ওমার বলেন ব্যক্তিগতভাবে তাকে এবং মিনেসোটার সোমালি সম্প্রদায়কে লক্ষ্য করা অস্বাভাবিক এবং উদ্বেগজনক। The president has always had very bigoted, xenophobic, Islamophobic. ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বলেন সোমালি সম্প্রদায় খুবই দৃঢ়চেতা, তারা পিছু হটবে না। তিনি মিনেসোটার প্রতিবেশীদের মধ্যে ব্যাপক সমর্থন দেখতে পাচ্ছেন। I mean, the Somali community is very resilient. We're very strong. We are not going to be intimidated or scapegoated, and I think we are seeing just an outpouring of support from our Minnesota neighbors. মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাবিনেট বৈঠকে সোমালিদের আবর্জনা বলে মন্তব্য করেন। তিনি বলেন তারা সোমালিদের আমেরিকায় দেখতে চান না। বুধবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি ইলহান ওমার এবং সোমালিদের সমালোচনা করেন। These Somalians have taken billions of dollars out of our country. They've taken billions and billions of dollars. They have a representative, Ilhan Omar, who they say married her brother. প্রেসিডেন্ট মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রের সমালোচনা করেন। শহরের সোমালি সম্প্রদায়কে নিয়ে গর্ব প্রকাশ করায় মেয়রকে বোকা বলে মন্তব্য করেন ট্রাম্প। Somalia, what the Somalian people have done to Minnesota is not even believable. It's not even believable. And a lot of it starts with the governor. প্রেসিডেন্টের মন্তব্য মিনেসোটার সোমালি সম্প্রদায়ের নেতা এবং কর্মকর্তাদের মধ্যে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। স্থানীয় কর্মকর্তারা জোর দিয়ে বলেন সোমালি জনগণ শহরের অর্থনীতি, সংস্কৃতি এবং নাগরিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। President Trump is married to an immigrant, and his family also immigrated here one way or the other. So I think this is an attack to try to divide us to win political points. মিনেসোটার সোমালি সম্প্রদায় সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বিস্তৃত অভিবাসন নীতির কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রশাসন সম্প্রতি 19টি দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড এবং নাগরিকত্ব প্রক্রিয়াকরণ স্থগিত করেছে, যার মধ্যে সোমালিয়া রয়েছে জাতীয় নিরাপত্তা বিবেচনার কারণে। সোমালিয়ার মোগাদিশুতে স্থানীয়রা বললেন পুরো সম্প্রদায়কে লক্ষ্য করে ট্রাম্প প্রশাসন অবিচার করছে। মোগাদিশুর বাসিন্দা হাসান মোহাম্মদ রয়টার্সকে বলেন ডোনাল্ড ট্রাম্পের বিতরণের সিদ্ধান্ত সরাসরি সোমালিদের উপর প্রভাব ফেলে না। টোগোর লোমেতে এই বিধিনিষেধ পর্যটন ও ভ্রমণ শিল্পে তাৎক্ষণিক প্রভাব ফেলে। অ্যালটিটিউড ট্রাভেল এজেন্সির ম্যানেজার সুমানু রেইমি বলেন টোগোর নিষেধাজ্ঞার পর আর কোনো ভিসা আবেদনকারী নেই। এটি মূল আয়ের অংশে ইতিমধ্যেই প্রভাব ফেলেছে। Oui, lorsque nous prenons le cas du Togo, qui abrite le hub de la multinationale. ইলহান ওমারের বক্তব্য ট্রাম্প প্রশাসন ও দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত অভিবাসী ও মুসলমানদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা সামনে তুলে ধরছে। তিনি মিনেসোটা এবং আমেরিকা জুড়ে সোমালি জনগণের সুরক্ষার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। লুইজিয়ানার নিউ অর্লিন্স শহরে ক্যাটাহুলা ক্রাঞ্চ নামে একটি বড় আকারের অভিবাসন বিরোধী অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। যেসব অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুরুতর সহিংস অপরাধের অভিযোগ রয়েছে বা আগে গ্রেফতারের পর মুক্তি পেয়েছেন এমন অপরাধীদের লক্ষ্য করে এই অভিযান শুরু করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এই অভিযানের ফলে নিউ অর্লিন্সের অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে প্রচণ্ড ভয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রেফতারের ভয়ে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না, এমনকি কিছু ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। স্থানীয় কমিউনিটি অভিবাসীদের সুরক্ষার জন্য সতর্কতা জারি করেছে এবং অনেকেই রাস্তায় নেমে এই অভিযানের প্রতিবাদ জানাচ্ছেন। লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ডি এই ফেডারেল অভিযানকে সমর্থন জানিয়ে বলেছেন এটি স্টেটে অপরাধ কমাতে সাহায্য করবে। তবে নিউ অর্লিন্সের প্রথম ল্যাটিনো মেয়র ইলেক্ট হেলেনা মরিনো আশঙ্কা প্রকাশ করে বলেন ডিএইচএস দাগি অপরাধীদের গ্রেফতারের ঘোষণা দিলেও প্রকৃতপক্ষে বাদামি চামড়ার মানুষদের লক্ষ্যবস্তু বানাবে তারা। সিটি কাউন্সিল সদস্য অলিভার থমাসও এই উদ্বেগের প্রতিধ্বনি করে বলেন বর্ণবাদ সংক্রান্ত এসব অভিযান প্রতিরোধের জন্য শহরে বর্তমানে কোনো ব্যবস্থাও নেই। তিনি আরও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সহিংস অপরাধীদের ধরার পক্ষে যুক্তি দেন, কিন্তু স্থানীয় কর্মকর্তাদের সাথে সমন্বয় ছাড়াই বিভিন্ন স্থানে অভিযান চালানো ও ব্যবসা বন্ধ করার সমালোচনা করেন থমাস। অন্যদিকে মিনেসোটাতেও সোমালি অভিবাসীদের নিশানা করে ধরপাকড় চালাতে প্রায় শখানেক আইস কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের সোমালি জনগোষ্ঠী নিয়ে কঠোর বক্তব্যের প্রেক্ষিতে এই অভিযান আসন্ন বলে জানা গেছে। তবে শহরের মেয়র জেকব ফ্রে কড়া ভাষায় জানিয়েছেন তিনি ও তার প্রশাসন অভিবাসীদের পাশে রয়েছেন। মিনিয়াপোলিসের পুলিশ চিফ ব্রায়ান ওহারা বলেন, ট্রাম্পের নতুন অভিবাসন দমন অভিযানে আইস এজেন্টরা অতিরিক্ত বল প্রয়োগ বা কারো অধিকার লঙ্ঘন করলে সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হবে সিটি পুলিশ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।